হ্যালো, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি ক্যাটতে আক্রান্ত রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত খাদ্য সম্পর্কে কথা বলতে যাচ্ছি। দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন এমন যে কোনো রোগীর ক্ষেত্রে ডায়েট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রোগীর ৫-০ চিকিৎসা শুধুমাত্র ডায়েটের মাধ্যমে করা যেতে পারে। সঠিক ডায়েটের সাহায্যে আমরা একজন রোগীর শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি যিনি এতে ভুগছেন, তা ক্রিয়েটিনিন, ইউরিয়া, পটাশিয়াম বা সোডিয়ামই হোক না কেন। একজন রোগীকে এই সমস্ত মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলি শুধুমাত্র খাবারের মাধ্যমে খাওয়া হয়। তাই সঠিক ডায়েট প্ল্যানের সাহায্যে যে কোনো রোগী এই মাত্রা কমাতে পারে। সাধারণত পেটে আক্রান্ত রোগী ক্রিয়েটিনিন মান নিয়ে বেশি চিন্তিত। আমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে শরীরে ক্রিয়েটিনিন তৈরি হয়। ক্রিয়েটিনিন একটি বর্জ্য পদার্থ যা আমাদের শরীরের পেশিতে গঠিত হয়। এটি তৈরি হয় যখন শরীরের প্রোটিন ভেঙে যায়। তাই কোনো রোগী যদি তাদের ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে চায়, তাহলে তাদের খাদ্যে প্রোটিনের ব্যবহার কমাতে হবে। তবে শরীরে প্রোটিনের পরিমাণ বজায় রাখাও প্রয়োজন, কারণ আমাদের দেহের প্রোটিনের অংশ ১.৫ থেকে ২.০ এর মধ্যে রয়েছে। আমাদের নখ, চুল, চোখ, হৃদয় সবকিছু প্রোটিন দিয়ে তৈরি। তাই আমরা যদি প্রোটিন খাওয়া বন্ধ করি, তাহলে এর ঘাটতি দেখা দেবে, এবং আমরা যদি অতিরিক্ত প্রোটিন খাই তাহলে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে। তাই আমি সমস্ত রোগীদের জন্য যা পরামর্শ দিচ্ছি তা হল আপনার শরীরের প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করুন, তবে এর বেশি গ্রহণ করবেন না। এছাড়াও রোগীদের উপদেশ দেওয়া হয় যে তারা যেন মাখন, কুটির পনিরের মতো দুগ্ধজাত পণ্যের সাথে মুরগি, মাংস এবং মাছের মতো ভারী এবং হজম করা কঠিন প্রোটিন গ্রহণ না করেন। শরীরের প্রতিদিনের প্রোটিনের চাহিদা মেটাতে আপনি দুধ এবং ডাল খেতে পারেন, কারণ এগুলি হজম করা সহজ, শরীর দ্বারা সঠিকভাবে শোষিত হয় এবং তারা শরীরের অভ্যন্তরে খুব কম বর্জ্য পদার্থ তৈরি করে, যা রোগীকে তাদের শরীরের ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এখন রোগীর দেহের অভ্যন্তরে আমাদের পরবর্তী যে জিনিসটি নিয়ন্ত্রণ করতে হবে তা হল ইউরিয়া। কিন্তু আবার আমাদের প্রথমে বুঝতে হবে এটি কিভাবে শরীরের ভিতরে গঠিত হয়। ইউরিয়া হল একটি রাসায়নিক এনজাইম যা যদি আমাদের লিভার আমাদের খাবার হজম করার সময় তৈরি হয়, এটি এক ধরনের নাইট্রোজেনাস বর্জ্য, যা শরীরে জমা হতে শুরু করলে বমি বমি ভাব এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই আমরা যদি শরীরে ইউরিয়ার মাত্রা কমাতে চাই, তাহলে আমাদের এমন ধরনের খাবার খেতে হবে যাতে আমাদের লিভারকে কম কাজ করতে হয়। যেমন আমরা যদি ভাজা খাবার খাই, তাহলে আমাদের লিভারকে আরও বেশি কাজ করতে হয় যাতে এটি শরীরের জন্য খাবার ভেঙে দিতে পারে। সুতরাং এটা স্পষ্ট যে আমাদের লিভার যত বেশি কাজ করবে, শরীরে ইউরিয়ার পরিমাণ তত বেশি হবে। এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউরিয়া গঠিত হয় এবং কেন এটি শরীরের জন্য ক্ষতিকর। তাই প্রশ্ন ওঠে, শরীরে ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে একজন সিকেডি রোগীর কী ধরনের খাবার খাওয়া উচিত। রোগীদের ভাজা ভাজা খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর পরিবর্তে তারা ভাত, চাপাতি এবং রুটির মতো হালকা খাবার খেতে পারে, কারণ এগুলো ভেঙে ফেলা সহজ এবং এটি শরীরে ইউরিয়ার মাত্রা কমাতে সাহায্য করবে। এখন পটাশিয়াম দিয়ে শুরু করা যাক। এটি ক্রিয়েটিনিনের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী। শরীরে অতিরিক্ত পটাশিয়াম সিকেডি রোগীর মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার বিপরীতে পটাশিয়াম শরীরে তৈরি হয় না, কারণ এটি আমাদের খাওয়া খাবার থেকে শরীরের ভিতরে যায়। তাই আমরা যদি এমন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি যাতে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে, তাহলে তা পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেবে এবং তা রোগীর রিপোর্টে প্রতিফলিত হবে। তাই রোগীদের ক্ষেত্রে কন্দযুক্ত, বাদামি রঙের সবজি এড়িয়ে চলতে হবে। তার মানে পৃথিবীর পৃষ্ঠের নিচে জন্মানো এবং বাদামি রঙের যে কোনো সবজি এড়ানো উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই সবজিগুলি হল আলু, মিষ্টি আলু, এবং যে সবজিগুলি এড়িয়ে চলতে হবে তার সম্পূর্ণ তালিকা আপনার স্ক্রিনে রয়েছে। একইভাবে আমি রোগীদের সমস্ত শাকসবজি এড়িয়ে চলার পরামর্শ দিই, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই সবজি হল পালং শাক, পার্সলে, বাঁধাকপি, লেটুস, সরিষা এবং মেথি। এখন ফলের দিকে যাওয়া যাক। ফলের ক্ষেত্রে রোগীদের কলা, নারকেল, শুকনো ফল, খেজুর এবং অ্যাভোকাডো খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। ফলের ক্যাটাগরিতেও আমাদের রোগীর সব ধরনের সাইট্রাস ফল এড়িয়ে চলতে হবে। আম, কমলা, আঙ্গুরের মতো ফল। এই ফলগুলি এড়ানোর পিছনে কারণ হল বিপাকীয় অ্যাসিডোসিস। এখন আপনাকে বিপাকীয় অ্যাসিডোসিস সম্পর্কে আরও বোঝার জন্য আমি একটি পৃথক ভিডিও করব এবং আপনি সেই ভিডিওটি দেখতে পারেন।
এখন সোডিয়ামের দিকে যাওয়া যাক। সাধারণত একজন ব্যক্তি সাধারণ লবণের মাধ্যমে সোডিয়াম গ্রহণ করেন। এখন যদি রোগীর শরীরের ভিতরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে চায়, কারণ রিপোর্টে রক্তে সোডিয়াম বেশি দেখা যাচ্ছে, তাহলে রোগীকে লবণ খাওয়ার মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সোডিয়ামের মাত্রা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এখন চলুন তরল দিকে সরানো যাক। একজন রোগী কত পরিমাণ তরল গ্রহণ করতে পারেন? এর রোগী যদি প্রচুর পরিমাণে পানি পান করে তাহলে কি হবে? শরীরের অভ্যন্তরে পানি জমবে এবং এটি পেডেল এডিমা হিসাবে দেখা যাবে। যেহেতু রোগী কম পরিমাণে জল খেয়েছে, কম পরিমাণে প্রস্রাব তৈরি হবে, এবং যখন কম পরিমাণে প্রস্রাব তৈরি হবে, তখন কি হবে? প্রস্রাবের মাধ্যমে কম পরিমাণে ক্রিয়েটিনিন নির্গত হবে এবং রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। তাই সমস্ত রোগীদের জন্য সঠিক পরিমাণে জল খাওয়ার জন্য এটি উন্নত। এখন প্রশ্ন উঠছে, একজন রোগীর জন্য সঠিক পরিমাণ পানি কত? এখন এই পানির পরিমাণ ব্যক্তি থেকে ব্যক্তির উপর নির্ভর করে। কারণ কোনো সময় আমরা খুব গরম জলবায়ুতে বাস করি, যেখানে শরীরের পানির প্রয়োজনীয়তা বেশি থাকে, এবং কিছু রোগীর খুব ঠান্ডা আবহাওয়ায় তরলের চাহিদা কম থাকে। এখন আমরা উভয় রোগীকে একই পরিমাণ পানি দিতে পারি না, কারণ উভয় ক্ষেত্রেই শরীরের তরলের প্রয়োজনীয়তা ভিন্ন। তাই রোগীদের স্বাধীনভাবে পানির পরিমাণ বিচার করতে হবে। আপনি যদি পিপাসা অনুভব করেন, আপনার গলা শুকিয়ে গেছে, আপনার জিহ্বা শুকিয়ে গেছে, এবং আপনি একবারে 100 মিলি জল খেতে পারেন। আমার সমস্ত সিকেডি রোগীদের পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করার জন্য আমি তাদের যখনই তৃষ্ণার তাগিদ অনুভব করে তখন 100 মিলি জল খাওয়ার পরামর্শ দিই। যখনই আপনার গলা শুকিয়ে যায়, আপনার জিহ্বা শুকিয়ে যায়, তার মানে আপনি পানির তাগিদ অনুভব করছেন। তারপর জল পান করুন, তবে একবারে আধা লিটার বা 1 লিটার জল খাবেন না। এটি রোগীর শরীরে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরিশেষে আমি বলতে চাই যে আপনি যদি সঠিক ডায়েট অনুসরণ করেন, তবে আপনার কিডনির কার্যকারিতা পুনরুদ্ধার করার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আপনার যদি ডায়েট এবং সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তবে আপনি এই ভিডিওটির মন্তব্য বিভাগে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। ততক্ষণ নিরাপদে থাকুন, স্বাস্থ্যকর খান, এবং আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখতে পাব। ধন্যবাদ।